4 দিনের সফরে পূর্ব তিমোরের প্রেসিডেন্ট রামোস হোর্তা ঢাকায়। দ্বিপাক্ষিক বৈঠকে আসতে পারে ভিসা চুক্তি ও অনারারি কনসুলেট খোলার ঘোষণা। 7 বছরে আলোর মুখ দেখেনি বিআরটি প্রকল্প। গুরুত্বপূর্ণ নির্মাণ অসম্পূর্ণ হলেও দ্বিতীয় পর্যায়ে পরীক্ষার প্রস্তুতি। এটা আগের সরকারের সময় কেউ লজ্জা পেত না, কিন্তু আপনারা কেন অ্যালাউ করলেন? বিদ্যুৎ জ্বালানির দ্রুত সরবরাহ আইন বাতিল হলেও বহাল দুর্নীতির প্রকল্প। জড়িত ব্যক্তিদের বিচার নিশ্চিতের দাবি। স্বার্থ সুরক্ষার ব্যাপারটি খুব শক্তভাবে এই সরকার দায়িত্ব নিয়ে করল। এবং শীতে পুরনো জ্যাকেট, সোয়েটার, কম্বলেই ভরসা নিম্ন আয়ের ক্রেতাদের। মৌসুমে আমদানি প্রায় 15 কোটি টাকার গরম কাপড়। স্বাগত এখন সকালে। পুরো আয়োজন জুড়ে সঙ্গে আছি আমি সুমাইয়া রাত্রি। 4 দিনের সফরে ঢাকায় পৌঁছেছেন পূর্ব তিমোরের প্রেসিডেন্ট হোসে রামোস হোর্তা। বিমানবন্দরে তাকে স্বাগত জানান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। শনিবার রাত 10:30টার দিকে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে শাহজালাল বিমানবন্দরে পৌঁছান তিনি। হোর্তার সঙ্গে দেশটির পররাষ্ট্রমন্ত্রী সহ 19 সদস্যের একটি দলও রয়েছে। সকালে পূর্ব তিমোরের প্রেসিডেন্টের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকার করবেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। এরপর দুপুরে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করবেন পূর্ব তিমোরের প্রেসিডেন্ট। প্রতিনিধি দল নিয়ে বৈঠকে বসার কথা রয়েছে দুই প্রধানের। বৈঠক শেষে তারা যৌথ সংবাদ সম্মেলন করবেন। দুই শীর্ষ নেতার উপস্থিতিতে ভিসা অব্যাহতি চুক্তি ও ফরেন অফিস কনসালটেশন সংক্রান্ত সমঝোতা স্মারক সই করার কথা রয়েছে। 14 থেকে 17 ডিসেম্বর বাংলাদেশ সফর করবেন তিনি। দু 2012 সালে অনুমোদন হলেও গাজীপুরের বিআরটি প্রকল্প 7 বছরেও শেষ হয়নি। যদিও দাবি করা হচ্ছে কাজের 98% শেষ। বাস্তবে ফ্লাইওভার, স্টেশন ও অন্যান্য গুরুত্বপূর্ণ নির্মাণ এখনও অসম্পূর্ণ। তবু মন্ত্রণালয়ের চাপে 16 ডিসেম্বরে বিআরটি প্রকল্পের দ্বিতীয় পর্যায়ে পরীক্ষামূলক কার্যক্রম শুরুর যে চেষ্টা, সেটি কোনোভাবেই এ প্রকল্পের উদ্দেশ্যে পূরণ করবে না বলে মনে করেন যোগাযোগ বিশেষজ্ঞরা। শাহাদাত অপরের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। অন্যান্য দেশের তুলনায় অনেক বেশি সময় নিলেও 7 বছরের মধ্যে দেশের মেট্রো রেল ও পদ্মা সেতুর মতো বড় প্রকল্প সম্পন্ন হয়েছে। আর এই সময়কে হার মানিয়েছে ব্যয়বহুল এই বিআরটি প্রকল্প, যা 2012 সালে অনুমোদন পাওয়ার পর এখনও ঝুলছে আশার পেন্ডুলামে। গাজীপুর চৌরাস্তার সকাল শুরু হয় যানজটে। গেল 7 বছর ধরে 20.5 কিলোমিটার জুড়ে বিআরটির ধীরগতির কাজে এই এলাকার মানুষ প্রতিদিনই একই ভোগান্তিতে ভুগছে। বায়ু দূষণ, শব্দ দূষণ আর যানজট যেন স্থায়ী সমস্যা হয়ে দাঁড়িয়েছে। না, এই জায়গায় জ্যাম আগে 10 বছর যেভাবে ছিল ঠিক সেম একই জায়গায় একই রকমই ছিল। এটার কোনো পরিবর্তন হয়নি। ধুলাবালি, ময়লা আবর্জনা, ড্রেন ভাঙা, রাস্তা সংস্কারে মানুষের অনেক ক্ষতি হইতেছে। এই বছরে ছেড়ে দেবো, এই বছর ছেড়ে দেবো, খালি বছর বাড়াই দিয়েছেন। তারাই এখন জানবে কবে ছাড়বো। অথচ প্রকল্পের প্রস্তাবে বিআরটি নিয়ে স্বপ্ন দেখিয়েছিল আধুনিক যোগাযোগ ব্যবস্থার। আধুনিক রাস্তা, পরিবহন আর নাগরিক সুবিধা যেন কেবল বিবরণেই সীমাবদ্ধ। যেই সড়ক বিভাগকে দিয়েছিল এই কাজটা করার জন্য, তারা অবকাঠামো বানাতে পারদর্শী। এক্সপ্রেসও একটা অবকাঠামো, আর বিআরটি, এমআরটি এটা কিন্তু পরিবহন ব্যবস্থাপনা। এই বিআরটি জানি না, এই না জানা লোক কখনো না করেনি, কারণ প্রজেক্ট দরকার।
দেশের সবথেকে ধীর গতির প্রকল্পের তকমা পাওয়া এই বিআরটি প্রকল্পতে এসে আমরা জানতে পেরেছি যে আর মাত্র 2% কাজ বাকি আছে এই বিআরটি প্রকল্পের। তবে এখানে এসে যেন কথা আর কাজের মিল পাওয়া গেল না। আর যারা কিনা এই রাস্তা ব্যবহার করে চলাচল করবে তারা বলছে প্রতিনিয়তই ভোগান্তি বাড়ছে। 98% শেষ বলেও হয়নি 8টি ফ্লাইওভারের মধ্যে একটি ফ্লাইওভারের কাজ। পুরোপুরি কাজ শেষ হয়নি একটি স্টেশনেরও। কাজ বাকি ডিভাইডার বসানোর, 10টি ফুট ওভার ব্রিজ তৈরি, তবু কাগজে কলমে কাজ এগিয়ে চলেছে। চালু সাকসেসফুলি আশা করি হয়ে যাবে ইনশাল্লাহ, না হওয়ার কোনো কারণ নাই। আর যেগুলো টুকটাক স্টেশনের ত্রুটি আছে সেগুলো পিডি সাহেব 2 জন আছেন এখানে, রোডস এবং বিবিএর, ওনারা যত দ্রুত সম্ভব এটা করতে পারবে। 2012 সালে 2040 কোটি টাকার এই প্রকল্প কয়েক দফায় ব্যয় বেড়ে দাঁড়িয়েছে 4268 কোটি টাকায়। শেষ করার সময় নির্ধারণ করা হয় 2023 সালের ডিসেম্বর, কিন্তু সেটি হয়নি। সবশেষ বলা হয়েছিল চলতি বছরের আগস্টে কাজ শেষ করা হবে। এবার পুরো কাজ শেষ করার কথা জানালেন আগামী বছরের জুনে। আমরা আশা করি বাই জুন নেক্সট 25 পূর্ণাঙ্গ চালু করতে পারবো। এদিকে মন্ত্রণালয়ের চাপে 16 ডিসেম্বর বিআরটি প্রকল্পের পরীক্ষামূলক কার্যক্রম শুরু করার ঘোষণা করা হয়েছে। ঝুঁকিপূর্ণভাবে 10টি বিআরটিসি বাস দিয়ে দায় সারার চেষ্টা। সেই অনুষ্ঠানে বোঝা গেল সিনিয়র সচিবও জানে না অনেক তথ্য। পাশ থেকে সবকিছু বলে দিচ্ছিলেন বিআরটি প্রকল্পের ব্যবস্থাপনা পরিচালক। সহজে কম সময়ে চলাচল করতে পারে। হয়তো আমরা কয়টা বাস দেবো স্যার? 16 তারিখ থেকে 10টা স্যার। 16 থেকে 10টা পর্যায়ক্রমে যদি চাহিদা বাড়ে আমরাও বাসের সংখ্যা বাড়াবো গুলিস্তান পর্যন্ত যাবে, এবং এই বাসটা গুলিস্তান পর্যন্ত যাবে। বিশেষজ্ঞরা মনে করেন জনগণ নয়, নিজেদের স্বার্থ হাসিলের জন্য এই প্রকল্প গাজীপুরের গলার কাটা হয়ে থাকবে। ফিজিক্যাল 98 কেন 99%ও যদি হয়, এটা কিন্তু অপারেশনালি রেডি হবে যদি তার প্রিরিকুইজিটগুলি থাকে। পারি না সেটা মুখে বলা ভালো, সৎসাহস নিয়ে। জোড়াতালি দিয়ে কিছু করে যদি আবার ব্যাক করতে হয়, এটা আগের সরকারের সময় কেউ লজ্জা পেত না, কিন্তু এখন কিন্তু হয়তো বলবে যে আপনারা কেন অ্যালাউ করলেন এই জায়গাটার মধ্যে। বিশ্লেষকরা বলছেন এই প্রকল্প আরও দীর্ঘায়িত হবে এবং নতুন সমস্যার জন্ম দেবে। সমস্যা সমাধানে এই প্রকল্পের মেয়াদ আরও বাড়তে পারে বলে জানান তারা। শাহাদাত অফ্র, এখন গাজীপুর। দ্রুত বিদ্যুৎ জ্বালানি সরবরাহ আইন 2010 বাতিল করেছে অন্তর্বর্তী সরকার। তবে আইন বাতিল হলেও চলমান এই আইনের অধীনে করা দুর্নীতির প্রকল্প আর বহাল তবিয়তে প্রকল্প সংশ্লিষ্ট ব্যক্তিরাও। তাই আইন বাতিলকে বিদ্যুৎ জ্বালানি বিভাগের লোক দেখানো মন্তব্য করে প্রকল্প বাতিল সহ দুর্নীতিতে জড়িত ব্যক্তিদের বিচার নিশ্চিত চান সংশ্লিষ্টরা। বিস্তারিত মাঝার মাহবুবের প্রতিবেদনে। অন্তর্বর্তী সরকারের রাষ্ট্র সংস্কারের অংশ হিসেবে বিগত আওয়ামী সরকারের করা বিদ্যুৎ জ্বালানি দ্রুত সরবরাহ আইন বাতিল করে বিদ্যুৎ ও জ্বালানি বিভাগ। যে আইনের মাধ্যমে বৈধতা দেওয়া হয়েছিল বিদ্যুৎ খাতে বিনিয়োগের অন্তরালে সীমাহীন লুটপাটকে। শুধুমাত্র ক্যাপাসিটি চার্জের নামেই লোপাট হয়েছে 1.5 লাখ কোটি টাকা। আর অপ্রয়োজনীয় বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে দুর্নীতির দায় জনগণের উপর চাপানো হয়েছে দফায় দফায় বিদ্যুতের দাম বাড়িয়ে। তবে পুরনো আইন বাতিল হলেও প্রশ্ন রয়ে গেছে নতুন অধ্যাদেশ নিয়ে। বিদ্যুৎ জ্বালানি দ্রুত সরবরাহ আইন 2010 বাতিল করে রাষ্ট্রপতির রহিতকরণ অধ্যাদেশ 2024-এ বলা হয়েছে, এ আইনের আওতায় সম্পাদিত চুক্তি বা তার অধীনে নেয়া কার্যক্রম বৈধ বলে গণ্য হবে। এমনকি এ আইনের আওতায় সম্পাদিত চুক্তির অধীনে চলমান কার্যক্রম এমনভাবে পরিচালিত হবে যে যেন মনে হয় আইন রহিত করা হয়নি। যদিও সরকার জনস্বার্থে অধ্যাদেশের অধীনে চলমান প্রকল্প ও কার্যক্রমের বিষয়ে যে কোনো পদক্ষেপ নিতে পারবে। অধ্যাদেশের মাধ্যমে পুরনো সিন্ডিকেটকে নতুন করে সুযোগ সৃষ্টি করে দেওয়া হয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ওই আইন বাতিল করে যে অধ্যাদেশ জারি করে যে প্রতিষ্ঠিত করা হলো, সেটা হচ্ছে বেসিক্যালি সুরক্ষার যে জায়গা, আমরা যেটা বলি যে দায় মুক্তি দিয়ে যাদের স্বার্থ সুরক্ষা করা হয়েছিল ওই আইনে, সেই স্বার্থ সুরক্ষার ব্যাপারটি খুব শক্তভাবে এই সরকার দায়িত্ব নিয়ে করলো।
কোনো প্রশ্নের সুযোগ না রাখার সুযোগে দ্রুত সরবরাহ আইনের ফাঁক গলে বসানো হয়েছে পুরনো পাওয়ার প্ল্যান্ট, ব্যয় ধরা হয়েছে অতিরিক্ত। হাসিনা সরকারের পতন হলেও বহাল থাকা এসব প্রকল্প নির্মাণকারী কোম্পানির মালিক ও স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তিদের বিচারের আওতায় না আনলে বিদ্যুৎ খাত সিন্ডিকেট মুক্ত হবে না বলে মনে করছেন পাওয়ার সেলের সাবেক এই মহাপরিচালক। হাই প্রাইসে এবং হাই কস্টিংয়ে এবং লেস এফিশিয়েন্ট যন্ত্র বসাচ্ছে এবং ট্যারিফটা অনেক হাই, সেই টাকা কে আদায় করবে? সেটা তো বাতিল করতে হবে, তাদেরকে গ্রেফতার করতে হবে। আমি অধ্যাদেশ বাতিল করলাম, অধ্যাদেশের আওতায় যেসব ক্রাইম হয়েছে সেগুলো আমি রেখে দিলাম, তাহলে মানেটা হইল কি? এই 20 জন বা 22 জন যারা অন্যায় করছে তাদেরকে বাঁচাই দিলাম। দেশে এ পর্যন্ত একদিনে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদন হয়েছে 16,500 মেগাওয়াট, আর গড় চাহিদা 12 থেকে 14,000 মেগাওয়াটের মধ্যে। এ অবস্থায় 30,000 মেগাওয়াট সক্ষমতা নিয়ে পুরনো আইনে করা বিদ্যুৎ প্রকল্প বন্ধ করলেও রাষ্ট্রের কোনো ক্ষতি হবে না বলে মত বিদ্যুৎ খাত সংশ্লিষ্টদের। করণে বন্ধ করে দেবে, এগুলো বন্ধ করলে পাওয়ার স্টেশনের ক্রাইসিস আমাদের হবে না। মাঝার মাহবুব, এখন ঢাকা। কাল 16 ডিসেম্বর মহান বিজয় দিবস। জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা নিবেদনে প্রস্তুত সাভারের জাতীয় স্মৃতিসৌধ। রংতুলিতে সাজিয়ে তোলা হচ্ছে পুরো এলাকা। আলপনায় উঠে এসেছে বিজয়ের আনন্দচিত্র। মহান বিজয় দিবস ঘিরে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। সাভার থেকে হুমায়ুন কবিরের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। বিজয় দিবসের প্রথম প্রহরে বীর সন্তানদের শহীদ বেদিতে শ্রদ্ধা জানাবেন রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা সহ দেশের বিশিষ্টজন। সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করা হবে স্মৃতিসৌধ, নামবে সাধারণ মানুষের ঢল। আয়োজনকে কেন্দ্র করে অনেকটাই প্রস্তুত সাভারের জাতীয় স্মৃতিসৌধ। রংতুলির শেষ আচরে স্পষ্ট হচ্ছে সৌন্দর্য বর্ধনের কাজ। প্রধান ফটক থেকে বেদি পর্যন্ত সাজিয়ে তোলা হয়েছে নানা বর্ণের বর্ণিলতায়। গেল 1 মাস ধরে স্মৃতিসৌধের সৌন্দর্য বর্ধনের কাজ করছে গণপূর্ত অধিদপ্তর। সড়কের পাশে স্থাপন করা হয়েছে রঙিন গাছ, ছোট বড় গাছ ও ফুলের গাছগুলো কেটে ছেটে করা হয়েছে পরিপাটি। বিভিন্ন রঙের কালারিং ফুল লাগাইতেছি, ফনিক্স পাম্প, চাইনিজ পাম্প, বিভিন্ন পাম্পের কাজ চলতেছে। মোটামুটি কাজ শেষের দিকে। 16 ডিসেম্বর উপলক্ষে রঙের কাজ করতেছি, কাজ প্রায় শেষের দিকে। এখানকার দোয়া মোছা প্রায় শেষ। রাস্তাঘাট যেগুলো আছে সুন্দর করে আমরা রং করছি, এখান থেকে অনেক মানুষ অতিথি আমাদের এখানে আসবে। গণপূর্ত অধিদপ্তর বলছে বিজয় দিবসের আনুষ্ঠানিকতার জন্য প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ। নিরাপত্তার বিষয়টিও সর্বোচ্চ পর্যায়ে গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানায় পুলিশ। ফুল দিয়ে সাজানো, রং তুলির কাজ, সিসি ক্যামেরা স্থাপন, লেক সংস্কার সহ সকল কার্যক্রম সম্পন্ন করেছি। মহান বিজয় দিবসে মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টা মণ্ডলী সহ লক্ষ লক্ষ জনতার শ্রদ্ধা নিবেদনের জন্য পুরোপুরি প্রস্তুত রয়েছে। আমরা সাদা পোশাকে নিরাপত্তা ব্যবস্থা, বিভিন্ন নিরাপত্তা আমরা দিয়ে আসতেছি এবং এটা চলবে শুধু কালকে সকাল পর্যন্ত না, কালকে সারাদিন চলবে, শেষ হওয়া অবধি এই ব্যবস্থা চলমান থাকবে, অব্যাহত থাকবে। মহান বিজয় দিবসের সকালে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শুরু হবে শ্রদ্ধা নিবেদনের আনুষ্ঠানিকতা। এরপর সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হবে সৌধের ফটক। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর নতুন বাংলাদেশে মহান বিজয় দিবস উদযাপন করতে পুরোপুরি প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ। রাত পোহালেই ঢল নামবে লাখো জনতার। প্রথম প্রহরে রাষ্ট্রপতি এবং প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদনের পর সৌধ প্রাঙ্গণ খুলে দেওয়া হবে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য। হুমায়ুন কবির, এখন সাভার। গেল 4 দিন ধরে 10 ডিগ্রির নিচে তাপমাত্রা বিরাজ করছে চুয়াডাঙ্গায়। ঠান্ডা বাড়ায় ভোলায় বিপাকে পড়েছেন জেলে ও মৎস্য ব্যবসায়ীরা। এ নিয়ে আরও জানাতে চুয়াডাঙ্গা থেকে যুক্ত হয়েছেন অনিক চক্রবর্তী ও ভোলায় আছেন ইমতিয়াজুর রহমান। প্রথমে চলে যেতে চাই চুয়াডাঙ্গায় অনিকের কাছে। অনিক, আপনার কাছে জানতে চাই, শীতে আসলে সাধারণ মানুষের কি কি দুর্ভোগ পোহাতে হচ্ছে জানাবেন। রাত্রি আসলে শীতের যে অনুভব সেটি কিন্তু আসলে ডিসেম্বরের শুরু থেকেই চুয়াডাঙ্গাবাসী আসলে উপভোগ করছে। পাশাপাশি এই যে শীত বাড়ছে, শীত বাড়ায় কিন্তু সাধারণ মানুষের দুর্ভোগ চরম আকারে পৌঁছেছে। আজ সকাল 6টায় চুয়াডাঙ্গার আবহাওয়া অফিস চুয়াডাঙ্গায় তাপমাত্রা রেকর্ড করেছে 9.5 ডিগ্রি সেলসিয়াস। গতকাল কিন্তু তাপমাত্রা ছিল 8-এর ঘরে, অর্থাৎ গত বৃহস্পতিবার থেকে মৃদু শৈত্যপ্রবাহ বইছে চুয়াডাঙ্গায়। সব থেকে এই শীত বাড়ায় বিপাকে পড়েছে দিনমজুর ছিন্নমূল মানুষগুলো। আমার সাথে বেশ কয়েকজন সকালে শ্রমিক যারা আছে তাদের কথা হয়েছিল। শ্রমিকরা বলছে
যে এই শীতে তারা তাদের যে কর্মসংস্থান অর্থাৎ কর্মে কিন্তু আয়ের উৎসে বড় একটা আসলে ভাটা পড়েছে। এছাড়া শীত বাড়ার সাথে সাথে আমরা দেখেছি যে হাসপাতালগুলো, ক্লিনিকগুলো এবং স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতেও কিন্তু আসলে শীতজনিত রোগীর সংখ্যা প্রতিনিয়ত বাড়ছে। আজ সকালে এসে যেটি দেখেছি যে ঘন কুয়াশায় আসলে ঢাকা ছিল সড়কের চারিপাশ। সড়কে যে যানবাহনগুলো চলাচল করছিল সেগুলো কিন্তু আসলে হেডলাইট জ্বালিয়ে আসলে চলাচল করছিল। রাত্রে একটা বিষয় জানিয়ে রাখি, এখন আসলে বীজতলায় কিন্তু বীজ বপন চলছে। এই সময় আসলে মাঠে কিন্তু কৃষকরা যারা আছে, যারা চারা রোপণ করছে, তারা কিন্তু বড় আকার একটা ক্ষতির মুখে পড়েছে। কারণ কুয়াশায় তাদের যে বীজতলা সেটি কিন্তু আসলে বড় আকারে একটি ক্ষতি হচ্ছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে তাদেরকে নানাভাবে পরামর্শ দেওয়া হচ্ছে। কৃষকদের বলা হচ্ছে যে এই সময় কুয়াশায় থাকার কারণে বীজতলায় আসলে পলিথিন দিয়ে রাখার পরামর্শ দিচ্ছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। পাশাপাশি আবহাওয়া অফিসের সাথে আমার কথা হয়েছিল। আবহাওয়া অফিস বলছে যে এই মুহূর্তে তাপমাত্রা বাড়ার কোনো সম্ভাবনা নেই, তাপমাত্রা আরো কমবে। অর্থাৎ সামনে যে দিনগুলো আসছে সেই দিনগুলো কিন্তু আরো ভয়াবহ। শীত বাড়বে, ঘন কুয়াশা বাড়বে, ভারী শীত বয়ে যাবে চুয়াডাঙ্গার উপর দিয়ে। তো রাত্রি শীত পরিস্থিতি নিয়ে চুয়াডাঙ্গা থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ। এবার ভোলায় যেতে চাই ইমতিয়াজের কাছে। ইমতিয়াজ, আপনার কাছে জানতে চাই এই মৎস্য এবং জেলেদের আসলে কি অবস্থা, এই শীতে তারা কি ধরনের ভোগান্তি পোহাচ্ছেন জানাবেন। রাত্রি চুয়াডাঙ্গার মতো ভোলাও কিন্তু একদম শীতের জবুথব অবস্থা। আপনি আমার পিছনে দেখতে পাচ্ছেন ঘন কুয়াশার কারণে চারপাশে অনেকাংশই দেখা যাচ্ছে না। আমি রয়েছে ভোলার তুলাতুলি মাছঘাটে। এই মাছঘাটে বিগত সময়ে এই শীতের শুরুর দিকেও কিন্তু পর্যাপ্ত জেলে আড়তদার পাইকারদের হাঁকডাকে মুখর ছিল, তারা মাছ বেচা বিক্রিতে কর্মব্যস্ততায় ছিল। কিন্তু আজকে এখন পর্যন্ত কিন্তু কোনো পাইকার কিংবা মৎস্য ব্যবসায়ী বা জেলে ঘাটে কিন্তু এখন পর্যন্ত আসেনি। ঘাটের চারপাশে কোনো নৌকা, জেলে নৌকাও কিন্তু আমরা দেখতে পাইনি। আমি জেলে সমিতির যে সভাপতি তার সাথে কথা বলছিলাম এবং পাশে যে জেলে পল্লী ছিল, আসার সময় সে জেলে পল্লীতে কথা বলেছিলাম। তারা জানিয়েছেন যে যেই গত কয়েকদিনে যে শীতের তীব্রতা, এর কারণে জেলেরা নদীতে যেতে পারছে না এবং নদীতে গেলেও কিন্তু শীতে একরকম কাবু হয়ে যাচ্ছে এবং শীতের শুরুর দিকে ভোলার নদীতে মাছেরও একরকম সংকট রয়েছে। যাও তারা নদীতে যাবেন কিন্তু মাছ সংকট থাকার কারণে তারা নদীতে যেতে পারছে না। তীব্র শীতের প্রভাবে কিন্তু একরকম নাজেহাল অবস্থায় পড়তে হচ্ছে এই সকল জেলেদের। বিশেষ করে জেলে ভোলার বেড়িবাঁধের এলাকায় যে সকল জেলে পল্লীগুলো রয়েছেন এবং এইসব এলাকার শিশু, কিশোর, বয়োবৃদ্ধ সকলেই কিন্তু একরকম দুর্বিষহ অবস্থায় জীবনযাপন করছেন। বিশেষ করে ব্যবসায়ীরা এবং নাকাল হয়ে পড়েছেন, কেননা জেলেরা নদীতে গিয়ে মাছ শিকার করলে ব্যবসায়ীদের রুটি রোজগার চাঙ্গা থাকে। কিন্তু আজকে এখন পর্যন্ত কোনো ব্যবসায়ী কিংবা জেলে, আড়তদার, পাইকার কারোরই কিন্তু আমরা মাছঘাটগুলোতে দেখতে পাইনি। আর যদি মাছের এই শীতের কারণে কিন্তু মাছের উপরে একটা প্রভাব পড়েছে, মাছের দরদাম উপরে, কারণ জেলেরা নদীতে যেতে পারছে না। নদীতে না যাওয়ার কারণে মাছও শিকার করতে পারছেন এবং ভোলার কিন্তু মাছের একদম সরবরাহ অনেকাংশই কমে এসেছে বলেও কিন্তু জেলার যে মৎস্য ব্যবসায়ী রয়েছেন তারা জানিয়েছেন। আর অপরদিকে শুধু এই জেলেরা নয়, একরকম খেটে খাওয়া মানুষ এবং শ্রমজীবী মানুষ সকলেই কিন্তু নাকাল অবস্থা রয়েছেন। আমি আবহাওয়া অধিদপ্তরের সাথে কথা বলেছিলাম। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে গত 2 থেকে 3 দিন কিন্তু ভোলার তাপমাত্রা 12 থেকে 13 ডিগ্রি সেলসিয়াসে উঠানামা করছে, কিন্তু আজকে সকাল পর্যন্ত ভোলায় 12.6 ডিগ্রি তাপমাত্রা সেলসিয়াস রয়েছে বলেও কিন্তু আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে এবং এই তাপমাত্রা বিগত আরো প্রায় 5 থেকে 7 দিন পর্যন্ত আরো কমতে থাকবে বলেও কিন্তু আবহাওয়া অফিস জানিয়ে আসছে বলেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আপনি আমার পিছনে দেখতে পাচ্ছেন যে আবহাওয়ার যেই যে কুয়াশার যে প্রভাব তা ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে এবং মৃদু বাতাস কিন্তু বয়ে যাচ্ছে এই ভোলার নদী পাড়ের এলাকাগুলো এবং শুধু নদী পাড়ে নয়, শহরের অবস্থায় কিন্তু একই অবস্থা। এতে করে একটা শ্রমজীবী খেটে খাওয়া মানুষ সকলে কিন্তু একটা নাকাল হয়ে পড়ছেন। বিশেষ করে যে ভোলার যে 7 উপজেলার 7টি স্বাস্থ্য কমপ্লেক্স, এই স্বাস্থ্য কমপ্লেক্সের শিশু সহ বয়োবৃদ্ধরা কিন্তু একরকম নিউমোনিয়া, ঠান্ডা জনিত রোগ নিয়ে কিন্তু ভর্তি রয়েছে বলে কিন্তু আমরা ভোলার সিভিল সার্জন সূত্রে জানতে পেরেছি। তো এই ছিল আমার কাছে ভোলার নদীর পাড়ে মাছঘাট থেকে সর্বশেষ তথ্য। রাত্রি শীতের তীব্রতা বেড়েছে সারা দেশে, সেই পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মীরা। শীতের দাপট বাড়লে শহরের ফুটপাত কিংবা গ্রামের হাট বাজারে চলে পুরনো গরম কাপড়ের জমজমাট বেচাকেনা। দাম কম হওয়ায় নিম্ন আয়ের মানুষই এসব কাপড়ের প্রধান ক্রেতা। আর শীত নিবারণের এসব জ্যাকেট, সোয়েটার ও কম্বলের বেশিরভাগই আমদানি হয় চীন, জাপান ও দক্ষিণ কোরিয়া থেকে। ব্যবসায়ীরা জানান, শীত মৌসুমে প্রায় 15 কোটি টাকার পুরনো কাপড় আমদানি হয় দেশে। চট্টগ্রাম থেকে মোহাম্মদ নবাব মিয়ার তোলা ছবিতে শোয়েব রহমানের প্রতিবেদন।
নগরীর নিউ মার্কেট এলাকায় হকার্স মার্কেটের সামনের ব্যস্ততা হাঁকডাক। শীতের শুরু থেকেই জমজমাট বেচাকেনা চলে ফুটপাতের এসব দোকানে। ভ্যানে রাখা এসব পোশাক কিছুটা বিবর্ণ, জরাজীর্ণ কিংবা ভাঁজ পড়া। শীতে উষ্ণতা খুঁজতে কম দামের এসব পোশাকই ভরসা নিম্ন আয়ের মানুষের। তবে দাম কম হলেও পুরনো এসব পোশাক আমদানি করা হয় পৃথিবীর বিভিন্ন দেশ থেকে, তাই মানও খারাপ নয়। শীতের এসব পোশাক মূলত চীন, তাইওয়ান, কোরিয়া, জাপান থেকে আমদানি করা হয়। আমদানিকারকরা গুদামজাত করেন চট্টগ্রামের খাতুনগঞ্জে। সেখানে এখন ভরপুর ব্যস্ততা। দেশের নানান প্রান্ত থেকে আসছেন ব্যবসায়ীরা। আড়তদাররা জানান, বর্গাকৃতির বস্তায় বেল আকারে এসব কাপড় আমদানি করা হয়। প্রতি বেলে 40 থেকে 80 কেজি কাপড় থাকে। সোয়েটার, গেঞ্জি, জ্যাকেট, ব্লেজার আলাদা আলাদা করে আনা হয়। প্রতি বেল বা গাইড গেঞ্জি 6 থেকে 7,000, সোয়েটার 6 থেকে 8,000, জ্যাকেট 6 থেকে 12,000 এবং কম্বল 7 থেকে 15,000 টাকায় বিক্রি হয়। বাংলাদেশে যে চাহিদা আছে এখন সব মোটামুটি ভালো মাল চলে। মধ্যম ব্যক্তি এবং গরিব যারা আছেন এরা তো মার্কেটের থেকে বড় বেশি দামে মাল নিয়ে পোষাইতে পারবে না। পুরনো কাপড় আমদানিতে নিতে হয় লাইসেন্স। দেশে এখন প্রায় 3,000 ব্যবসায়ী এসব কাপড় আমদানি করতে পারেন, যাদের হাত ধরে বছরে 15 কোটি টাকার বেশি পুরনো কাপড় আমদানি হয়। কোনোটা 500 টাকা বাড়ছে, যেটা ডলারের কারণে হয় এটাই, আর এমনি কোনো বেশি বাড়ে নাই এবং মালেরও তেমন কোনো সংকট নাই। হয়তো এলসিটাই বছর একটু, কারণ মাল প্রচুর মাল গোডাউনে ছিল। তবে সম্প্রতি বেশ কিছু ব্যাংক চাহিদা মতো টাকা দিতে না পারায় মূলধন আটকে গেছে অনেক ব্যবসায়ীর। এছাড়াও ডলারের মূল্য বৃদ্ধিতে পণ্যের দামেও পড়েছে প্রভাব। অন্যদিকে সামগ্রিক মূল্যস্ফীতি বাড়ায় মানুষের ক্রয় ক্ষমতাও কমেছে, তাই স্বল্প মূল্যের এসব কাপড়ের চাহিদা বেড়েছে। লেনদেনের বিভিন্ন জটিলতা বা আমরা ক্যাশ ফ্লো নেই, ওরা ক্যাশ করতে পারতেছে না, টাকা দিতে পারতেছে না বা চেক পাস করতে পারতেছে না। তো আমরা আসলে আমাদের লেনদেনের জন্য দৈনিক যে বিজনেসে যেটা লেনদেন সমস্যা থাকে ওটা ব্যাহত হচ্ছে। স্বাধীনতার পর একটা সময় 6,000 ব্যবসায়ীকে পুরনো কাপড় আমদানির লাইসেন্স দেয়া হলেও সরকার পুরনো কাপড় আমদানি নিরুৎসাহিত করতে পরে তা কমিয়ে 3,000 নির্ধারণ করে। শীতের কাপড় আমদানিতে প্রতি লাইসেন্সের বিপরীতে 50,000 টাকার পণ্য আমদানি করতে পারেন আমদানিকারকরা। সেই হিসেবে প্রতি বছর দেশে পুরনো শীতের কাপড় আমদানি হয় প্রায় 15 কোটি টাকার, কিন্তু এর বিপরীতে সরকারকে রাজস্ব দিতে হয় প্রায় 45 কোটি টাকা, এমনটাই দাবি ব্যবসায়ীদের। এর পাশাপাশি ট্রেড লাইসেন্স ও আমদানি লাইসেন্স নবায়ন সহ বেশ কয়েকটি খাত থেকেও সরকার পাচ্ছে রাজস্ব। পাশাপাশি এই ব্যবসাকে কেন্দ্র করে কর্মসংস্থান হয়েছে অসংখ্য মানুষেরও। শোয়েব রহমান, এখন চট্টগ্রাম। আজ থেকে ঢাকা জয়দেবপুর রুটে চলবে 4 জোড়া কমিউটার ট্রেন। গাজীপুরের জয়দেবপুর স্টেশন ট্রেন চলাচলের উদ্বোধন করেছেন রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফাজুল কবির খান। এ নিয়ে আরও জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন ইফতেখার রায়হান। ইফতেখার, এই কমিউটার ট্রেন চালু হলে যাত্রীরা কি কি সুযোগ সুবিধা পাবে জানাবেন। রাত্রি আজকে কিন্তু সকালবেলায় দীর্ঘ প্রতীক্ষার পরে কিন্তু গাজীপুরবাসীর যে একটি প্রতীক্ষা ছিল, একটি চাওয়া ছিল যে গাজীপুর থেকে ঢাকা রুটে কমিউটার ট্রেন সার্ভিসের উদ্বোধন, সেটি কিন্তু আজকে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছেন রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা। এবং সকাল 7:10 এই জয়দেবপুর স্টেশন থেকে এই যে নতুন যে ট্রেনটি সেটি চালু হয়েছে এবং সেটি কিন্তু এখন এই মুহূর্তে গাজীপুরে যে ধীরাশ্রম রেল স্টেশন এসে পৌঁছেছে। এবং এই ধীরাশ্রম রেল স্টেশনে আসা পর্যন্ত কিন্তু পুরো যে ট্রেনের যে যাত্রায়, সেই যাত্রায় কিন্তু সঙ্গী হয়েছেন রেলপথ মন্ত্রণালয়ের যিনি উপদেষ্টা তিনি। এবং পাশাপাশি একটি বিষয় আপনাকে জানিয়ে রাখতে চাই যে দীর্ঘদিনের কিন্তু গাজীপুরবাসীর একটি দাবি ছিল যে গাজীপুরের যারা ঢাকায় গিয়ে অফিস করেন তাদের জন্য এই ট্রেন সার্ভিসটি কিন্তু ট্রেনের যে কোচ বাড়ানোর যে বিষয়টি, এর আগে একটি যে ট্রেন কোচ চলাচল করতো ঢাকায়, সেই জায়গায় কিন্তু এখন কিন্তু 2টি কোচে অর্থাৎ 4 জোড়া ট্রেন কিন্তু চলাচল করবে। এবং এই ট্রেনগুলো কিন্তু গাজীপুর জয়দেবপুর থেকে শুরু হয়ে ধীরাশ্রম রেল স্টেশন, টঙ্গী রেল স্টেশন এবং রাজধানীর বিমানবন্দর, বনানী এবং তেজগাঁও যে রেল স্টেশন, প্রত্যেকটি স্টেশনে কিন্তু যাত্রী ওঠানামা করবে। এর ফলে যারা গাজীপুর থেকে যারা রাজধানীতে গিয়ে অফিস করেন
তারা কিন্তু তাদের নিজ নিজ গন্তব্যে কিন্তু সহজে কিন্তু যাতায়াত করতে পারবেন। পাশাপাশি যারা রাজধানী থেকে গাজীপুরে বিভিন্ন যে জরুরি প্রয়োজনে কিংবা অফিসের করতে আসেন, তারাও কিন্তু এই সুবিধাটি ভোগ করবেন। এবং পাশাপাশি এখানে রেলপথ মন্ত্রণালয়ের যিনি উপদেষ্টা, তিনি এও বলছেন যে এই ট্রেন যে সার্ভিসটি, এই সার্ভিসটির সাথে কিন্তু যে রাজধানীর যে এক্সপ্রেসওয়ে গুলো রয়েছে, সেই এক্সপ্রেসওয়ে গুলোর কিন্তু একটা কানেক্টিভিটি তারা কিন্তু তৈরি করার চেষ্টা করছেন। অর্থাৎ আর মানুষ যেন যারা অফিসগামী যাত্রী রয়েছেন, তারা যেন সহজে যেন জয়দেবপুর থেকে ট্রেনে যাতায়াত করে কিন্তু রাজধানীর যে বিমানবন্দর থেকে কিংবা বনানী থেকে যেন এক্সপ্রেসওয়ে গুলো যেন উঠতে পারেন, সেই ব্যবস্থার জন্য কিন্তু তারা কিন্তু নতুন করে এই যে সাজানোর যে প্রক্রিয়া, সেটি কিন্তু করছেন। পাশাপাশি একটি বিষয় জানিয়ে রাখতে চাই যে এখানে তুরাগ কমিউটার যে ট্রেনটি, সেটি কিন্তু সপ্তাহে শুক্রবার বন্ধ থাকবে এবং যে জয়দেবপুর কমিউটার, সেটি বন্ধ থাকবে সপ্তাহে শনিবার। এছাড়াও কিন্তু বাকি যে দিনগুলো রয়েছে, এই প্রত্যেকটি দিনই কিন্তু রাজধানী থেকে গাজীপুরের উদ্দেশ্যে এবং গাজীপুর থেকে রাজধানীর উদ্দেশ্যে কিন্তু এই যে 4টি কমিউটার ট্রেন, সেটি কিন্তু যাতায়াত করবে। এবং সকাল 5টা বাজে কিন্তু প্রথম ট্রেনটি রাজধানী ঢাকার অর্থাৎ কমলাপুর থেকে ছেড়ে আসবে এবং সেই ট্রেনটি গাজীপুরে এসে পৌঁছাবে 6টায় এবং 6টা 30-এ কিন্তু গাজীপুর থেকে ঢাকাগামী কিন্তু একটি জয়দেবপুর কমিউটার যেটি, সেটি কিন্তু চালু হবে। এবং এই সকাল থেকে রাত পর্যন্ত, অর্থাৎ প্রত্যেকটি যে মানে অফিসের শুরুর সময় এবং অফিস শেষের সময় কিন্তু এই যাত্রীরা কিন্তু এই সুবিধা কিন্তু পাবেন। এবং আমরা কয়েকজন যাত্রীর সাথে কথা বলেছিলাম এবং গাজীপুর থেকে যারা ঢাকায় যাতায়াত করেন, তাদের সাথে কথা বলেছিলাম। তারা কিন্তু বেশ উচ্ছ্বসিত এবং তারা বলছেন যে তারা দীর্ঘদিন ধরে কিন্তু এই দাবিটি করে আসছিলেন, যেন যারা রাজধানীতে গিয়ে যারা অফিস করেন, তাদের যেন চলাচলের জন্য যেন একটি নিরাপদ বাহনের যেন ব্যবস্থা করা হয়। সেই বাহনটি কিন্তু আজকে কিন্তু দীর্ঘদিনের যে প্রতীক্ষা ছিল এবং দাবি ছিল, সেই দাবিটি কিন্তু আজকে কিন্তু এই রেলপথ নতুন যে 4 জোড়া ট্রেন উদ্বোধনের মাধ্যমে কিন্তু সেই দাবিটি পূরণ হলো। তো এই ছিল আমার কাছে গাজীপুরের ধীরাশ্রম রেল স্টেশন থেকে সবশেষ তথ্য। রাত্রি। আজ থেকে ঢাকা জয়দেবপুর রুটে জোড়া কমিউটার ট্রেন চলাচল শুরু। এ নিয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী ইফতেখার রায়হান। মৌসুম শুরু হয় নেত্রকোনায় বেড়েছে হাওরের দেশীয় মাছের বেচাকেনা। জেলার একমাত্র মৎস্য অবতরণ কেন্দ্র মোহনগঞ্জে প্রতিদিনই বিক্রিও হচ্ছে প্রায় কোটি টাকা পর্যন্ত। তবে গত 2 বছরের বেশি সময় ধরে সরকারি বরফকল বন্ধ থাকায় মাছ সংরক্ষণ ও প্রক্রিয়াজাতকরণ নিয়ে বিপাকে পড়েছেন ব্যবসায়ীরা। মৎস্য অবতরণ কেন্দ্রের ব্যবস্থাপক বলছেন, দ্রুতই বরফকলটি চালুর চেষ্টা চলছে। সহকর্মী রিফাত আহমেদ রাসেলের তথ্য ছবিতে থাকছে বিস্তারিত। হাওর বিস্তৃত নেত্রকোনার প্রায় 6টি উপজেলা বছরের 6 মাস পানিতে ডুবে থাকলেও শীত আসার আগেই নামতে থাকে পানি। এ সময় মাছ ধরার ব্যস্ততা বাড়ে হাওর পাড়ের জেলেদের। চলতি মৌসুমের শুরু থেকেই জেলার একমাত্র মৎস্য অবতরণ কেন্দ্র মোহনগঞ্জের আড়তগুলোতে বেড়েছে মাছের কেনাবেচা। প্রতিদিন ভোর থেকেই মোহনগঞ্জের তেঁতুলিয়া, ডিঙ্গাপোতা হাওর ছাড়াও খালিয়াজুড়ি, মদনসহ পার্শ্ববর্তী সুনামগঞ্জের বিভিন্ন হাওর থেকে মাছ নিয়ে আসছেন জেলেরা, যা পরে প্রক্রিয়াজাত হয়ে চলে যায় রাজধানীসহ বিভিন্ন স্থানে। দেশীয় মাছের মধ্যে বোয়াল, পুঁটি, পাবদা, চিংড়ি, লাচুসহ বিভিন্ন প্রজাতির মাছ আসছে বেশি। প্রকারভেদে এসব মাছ বিক্রি হচ্ছে 200 থেকে শুরু হয়ে 1000 টাকা পর্যন্ত। নভেম্বরের শেষ সপ্তাহে থেকে শুরু হওয়া এই মৌসুম চলবে মার্চের শেষ পর্যন্ত। মৌসুমে প্রতি বাজারে গড়ে কোটি টাকার বেশি বিক্রি হয় বলে দাবি ব্যবসায়ীদের। মোহনগঞ্জ অবতরণ কেন্দ্রে হাওর অঞ্চলে বিভিন্ন জায়গা দেশীয় মাছ আসে। এখান থেকে মাছ বিশ্ব অনেক জায়গায় আপনার রপ্তানি আমদানি হয়। তবে 2 বছরের বেশি সময় ধরে নষ্ট হয়ে পড়ে আছে মৎস্য অবতরণ কেন্দ্রের প্রায় 20 টন ক্ষমতা সম্পন্ন সরকারি বরফকল। বন্ধ থাকায় সিন্ডিকেট করে অতিরিক্ত টাকায় বরফ বিক্রি হচ্ছে বলেও অভিযোগ ব্যবসায়ীদের। মাছ কেনা বেচা হইতেছে ভালোই, তবে বরফ না তার কারণে একটু দামের একটু কমতে হয় আর কি। 20 টাকা বরফ 50 টাকা দিয়ে পাই না, 100 টাকা দিয়ে পাই না। এই বিলটা থাকলে আমাদের অনেক ভালো ছিল, অনেক ভালো। আমাদের দরকার এমার্জেন্সি আপনার ওই যে বরফ মিলটা মেরামত করার। দীর্ঘদিন ধরে বরফকল বন্ধ থাকায় আয়েও ভাটা পড়েছে। 2020-21 অর্থ বছরে শুধু বরফ বিক্রি করেই মৎস্য অবতরণ কেন্দ্রের আয় হয় 16 লাখ টাকা। আর একই অর্থ বছরে এই কেন্দ্রে ভাড়াসহ সব মিলিয়ে আয় হয় প্রায় কোটি টাকা। অথচ 23-24 অর্থ বছরে আয়ের পরিমাণ কমে দাঁড়ায় মাত্র 38,82,000 টাকায়।
ব্যবসায়ী সমিতির নেতারা বলছেন সরকারি বরফ কলটি হঠাৎ নষ্ট হওয়ায় বিভিন্ন স্থান থেকে বরফ সংগ্রহ করতে হয়, যার ফলে খরচ হচ্ছে দ্বিগুণ। সরকারি যে বরফটা দিত সেই বরফটা আমাদের খুব সচ্ছল হইতো, আমাদের খুব ভালো হইতো, মানে দামও কম আছে। এখন আমরা যে বিভিন্ন থেকে কিনে আনতে গেলে বর থেকে রেট বেশি। মৎস্য অবতরণ কেন্দ্রের ব্যবস্থাপক বলছেন পর্যাপ্ত বিদ্যুৎ সরবরাহ না থাকায় ও যান্ত্রিক ত্রুটির কারণে বরফ কলটি বন্ধ রয়েছে, তবে দ্রুতই তা সচল করার চেষ্টা চলছে বলে জানান তিনি। চেষ্টা করছি এটাকে কিভাবে চালু করা যায়। আর একটা কোল্ড স্টোরেজ আছে, এটাও প্রায় অনেক দিন যাবত বন্ধ রয়েছে, তো এখানে এটাও আমরা চালু করার জন্য আমরা সরকারিভাবে চেষ্টা করছি। 2018 সালের নভেম্বরের শুরুতে চালু হওয়া মোহনগঞ্জ মৎস্য অবতরণ কেন্দ্রে শুরুতে 57 জন আড়তদার থাকলেও বর্তমানে এই সংখ্যা 47 জন। এর মধ্যে মাছ কেনা বেচার জন্য 102টি আড়তঘর ও ব্যবসায়ীদের হিসেব নিকেশ করার জন্য আরও 80টি গদি রয়েছে। রিফাত আহমেদ রাসেল, এখন নেত্রকোনা। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। রাশিয়ায় আশ্রয় নেওয়া সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট আসাদের পরিবারের ভবিষ্যৎ নিয়ে চলছে নানা বিশ্লেষণ। তার স্ত্রী আসমার যুক্তরাজ্যের নাগরিকত্ব থাকলেও তিনি রাশিয়া ছাড়ছেন না, সন্তানেরাও মস্কোতেই থাকছেন। আসাদের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের গুরুতর অভিযোগ থাকলেও তাকে সিরিয়ায় ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার বিষয়ে আপাতত কোনো সম্ভাবনা দেখছেন না বিশ্লেষকরা। বিস্তারিত জানাচ্ছেন তানভীর জনি। সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল আসাদের দীর্ঘদিনের ঘনিষ্ঠ মিত্র রাশিয়া। বিশেষ করে 2011 সালে সিরিয়ায় গৃহযুদ্ধ শুরুর পর থেকে দামেস্ক ও মস্কো সম্পর্ক আরও জোরদার হয়। 2015 সালে রাশিয়ার বিমান হামলায় বিদ্রোহীদের হটিয়ে ক্ষমতা পাকাপোক্ত করে আসাদ প্রশাসন। সিরিয়ার মাটিতে দুটি গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি আছে রাশিয়ার। 9 বছরে দেশটির ভূখণ্ডে রুশ হামলায় প্রাণ গেছে 21,000-এর বেশি মানুষের। মস্কো জানিয়েছে প্রেসিডেন্ট পুতিনের সিদ্ধান্তেই আসাদের পরিবারকে মানবিক দৃষ্টিকোণ থেকে রাজনৈতিক আশ্রয় দেওয়া হয়েছে। ফিনান্সিয়াল টাইমসের তথ্য, আসাদের স্বজনদের অন্তত 18টি বিলাসবহুল অ্যাপার্টমেন্ট আছে রাশিয়ায়। কেবল গৃহযুদ্ধের সময়ই মস্কোতে কোটি কোটি ডলার পাচার করেছেন তিনি। মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রতিবেদন অনুযায়ী আসাদ পরিবারের মোট সম্পদ প্রায় 200 কোটি মার্কিন ডলারের, তবে প্রকৃত অর্থ আরও বেশি বলে ধারণা করা হচ্ছে। আসাদের 3 সন্তানের মধ্যে বড় ছেলে হাফিজ মস্কোতে পিএইচডি করছেন। আসাদের স্ত্রী আসমা আসাদ যুক্তরাজ্য ও সিরিয়ার যৌথ নাগরিক। তার পড়াশোনা ও বেড়ে ওঠা লন্ডনে। 2000 সালে পাকাপাকিভাবে সিরিয়ায় ফিরে এসে বিয়ে করেন আসাদকে। আসমার মা বাবাও রাশিয়ায় আছেন, তবে আসাদের পরিবারের চূড়ান্ত পরিণতি কী হবে তা এখনও অজানা। বিশ্লেষকদের মতে ইউক্রেন যুদ্ধে মনোযোগ দেয় আসাদকে শেষ রক্ষা করতে পারেনি রাশিয়া। এদিকে হামাসের হয়ে যুদ্ধ করতে গিয়ে আরেক মিত্র ইরানও নজর দিতে পারেনি সিরিয়ায়। Muhaliflerin azmiyle belki tekrar bir zafere ulaşabilirlerdi, ulaşırlardı muhakkak ama çok uzun zaman olurdu ve kanlı olabilirdi. Ama Ruslar ve İranlar baktılar. রুশ জনগণ বলছে মিত্রদের বিপদে তাদের পাশে দাঁড়ানো উচিত। বাশার আল আসাদকে রাশিয়ার আশ্রয় দেওয়াটা খুব স্বাভাবিক ঘটনা। Это критичная точка уже была, когда довели уже до такого состояния. Другого выхода, и он бы, наверное, плохо закончил, если бы остался в стране. Они же вообще не оказали сопротивления, они же сдали просто свою страну. Есть такой лозунг «своих не бросаем». Я, конечно, понимаю. রাসায়নিক অস্ত্র ব্যবহার করে মানবতা বিরোধী অপরাধ করেছে আসাদ সরকার, এমন অভিযোগ এনে বিচারের আহ্বান জানিয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। যুদ্ধ অপরাধের দায়ে আন্তর্জাতিক আদালতে আসাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির দাবি তুলেছে ফ্রান্স। বিদ্রোহী নেতা আবু মোহাম্মদ আল জোরানি বলেছেন, ক্ষমতাচ্যুত সরকারের যারা পালিয়ে বিদেশে গেছেন তাদের দেশে ফিরিয়ে এনে বিচার করা হবে। তবে বিচারের মুখোমুখি হওয়ার আশঙ্কা থাকলে রাশিয়া কখনো আশ্রয় নেওয়া ব্যক্তিকে ফেরত দেয় না। আর আসাদও এই মুহূর্তে রাশিয়া ছাড়ছেন না। কাজেই আসাদকে সিরিয়ায় ফিরিয়ে বিচারের মুখোমুখি করার সম্ভাবনা কার্যত নেই বললেই চলে। তানভীর জনি, এখন বিশ্ব। আইন প্রণেতাদের ভোটে পার্লামেন্টে অভিশংসিত হলেও সাংবিধানিক আদালতের রায়ের অপেক্ষায় ঝুলছে দক্ষিণ কোরিয়ার ইউন সুক ইয়োলের ভাগ্য।
ইতিমধ্যে হাল না ছাড়ার কথা জানিয়েছেন ইউন সুক ইউল। এই অবস্থায় পার্লামেন্টে অভিশংসিত হওয়ার পর যত না খুশি হয়েছেন তার চেয়ে বেশি অস্থিরতা কাজ করছে বিরোধী নেতাদের মাঝে। তাই অতি দ্রুত তার অপসারণ প্রক্রিয়া সম্পন্নে জোরালো দাবি উঠেছে। এর মধ্য দিয়ে চরম রাজনৈতিক অস্থিরতার শঙ্কা বাড়ছে দেশটিতে। বিস্তারিত জানাচ্ছেন তৌহিদুর রহমান। ৩ ডিসেম্বর সামরিক আইন জারি করে সাধারণ জনগণ ও বিরোধীদের তোপের মুখে মাত্র ৬ ঘন্টা পর তা প্রত্যাহার। এরপর জাতির কাছে ক্ষমা চেয়ে ৭ ডিসেম্বর পার্লামেন্টে অভিশংসন থেকে অল্পের জন্য রেহাই পেলেও শেষ রক্ষা হলো না। অবশেষে ১৪ ডিসেম্বর আইন প্রণেতাদের ভোটে পার্লামেন্টে অভিশংসিত হতে হলো দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইউলকে। এর মধ্য দিয়ে গভীর রাজনৈতিক সংকটে পড়ল দক্ষিণ কোরিয়া, কারণ অভিশংসিত হলেও এখনও ক্ষমতাচ্যুত হননি ইউন সুক ইউল। আপাতত তার প্রেসিডেন্সিয়াল ক্ষমতা স্থগিত করে প্রধানমন্ত্রী হান ডাক সুকে এই পদে ভারপ্রাপ্ত করা হয়েছে। 국정을 안정적으로 운영하는데 온 힘과 노력을 다하겠습니다. আইনি প্রক্রিয়ায় এখনও ক্ষমতা টিকিয়ে রাখার সম্ভাবনায় হাল ছাড়তে নারাজ পার্লামেন্ট অভিশংসিত প্রেসিডেন্ট ইউন সুক ইউল। কারণ দক্ষিণ কোরিয়ার সংবিধান অনুযায়ী প্রেসিডেন্টকে পুরোপুরি ক্ষমতাচ্যুত করা হবে কিনা তা চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সে দেশটির সাংবিধানিক আদালত। 저는 결코 포기하지 않겠습니다. 저를 향한 질책, 격려와 성원을 모두 마음에 품고 마지막 순간까지 국가를 위해 최선을 다하겠습니다. পার্লামেন্ট অভিশংসনের ৬ মাসের মধ্যে সাংবিধানিক আদালতকে রায় দিতে হবে যে ইউন প্রেসিডেন্ট হিসেবে থাকবেন নাকি বরখাস্ত হবেন। এমন পরিস্থিতি ও ইউন সুক ইউলের হাল না ছাড়ার শক্ত বক্তব্যে বিরোধীদের মাঝে অস্থিরতা কাজ করছে। এই অবস্থায় দ্রুত ইউলের অপসারণ প্রক্রিয়া সম্পূর্ণের দাবি জোরালো হচ্ছে। চরম রাজনৈতিক অস্থিরতার মধ্যে প্রেসিডেন্ট ইউনের বিষয়ে আলোচনা করতে আগামী সোমবার বসতে যাচ্ছে দেশটির সাংবিধানিক আদালত। যদি শেষ পর্যন্ত সাংবিধানিক আদালত অভিশংসনের সিদ্ধান্ত বহাল রাখেন, তাহলে সেই রায় দেওয়ার পর থেকে পরবর্তী ৬০ দিনের মধ্যে প্রেসিডেন্ট নির্বাচনের আয়োজন করতে হবে দক্ষিণ কোরিয়ার। অর্থাৎ এখনও ক্ষমতায় থাকা না থাকার মাঝে ঝুলে আছেন ইউন সুক ইউল। আইনি লড়াইয়ে ক্ষমতায় টিকে গেলে দেশটিতে চরম রাজনৈতিক অস্থিরতা দেখা দেবে বলে শঙ্কা বিশ্লেষকদের। তৌহিদুর রহমান, এখন বিশ্ব। এবারে খেলার খবর। ২ রুমের ছোট্ট টিনের ঘর, যেখানে বসবাস বাড়ির ৮ সদস্যের। জীবিকা নির্বাহের কষ্ট চাপা দিয়ে ছেলে ইকবাল হাসান ইমন দেশকে এনে দিয়েছেন মর্যাদার যুব এশিয়া কাপ। বাবার স্বপ্ন ছেলে একদিন জাতীয় দলে খেলবে, বড় হবে করিমপুরের ছোট্ট চালের ঘরটা। মৌলভীবাজারের ইমন পরিবারের গল্প শুনব রেদন শাওনের প্রতিবেদনে। 500-700 টাকা রোজ পাইছি, ছেলের পিছনে 500 টাকা দিছি, 200 টাকা দিছি, 300 টাকা দিছি, এইরকম। সিলেট শহর থেকে প্রায় 40 মাইল দূরে মৌলভীবাজারের করিমপুর গ্রাম। প্রধান সড়ক থেকে আরো মাইল খানেক আঁকা বাঁকা পথ পেরিয়ে দাঁড়িয়ে আছে 2 কামরার ছোট্ট একটি বাড়ি, যে বাড়িতেই বেড়ে ওঠা সদ্য যুব এশিয়া কাপের নায়ক ইকবাল হাসান ইমনের। 4 ভাই 2 বোনের সাথে বাবা মা, 8 সদস্যের বড় পরিবারে ইকবাল যেন চকচকে সোনা। বল হাতে ছুটে চলেছেন লাল সবুজের পতাকাকে বিশ্ব মানচিত্রে উজ্জ্বল করতে। ছেলে যখন বল হাতে গল্প লিখতে ব্যস্ত, তখন বাড়ির উঠোনে বসেই বাবা শোনালেন পর্দার আড়ালের গল্প। সম্বন্ধিক পারভেজ মিয়া আর রাসেল স্যার, আর আমরা তো মা বাবা অনেক সহযোগিতাই করছি। আর আমাদের আরো আছেন আবেদ ভাই, আরো গ্রামবাসী হল আছেন এটা সহযোগিতা করার। তো মাশাআল্লাহ তারা যেভাবে এটা সহযোগিতা করছে, ইনশাআল্লাহ আমার ছেলে সেইভাবেই জয় আনছে। ছেলেকে ক্রিকেটার বানাতে বেশ ত্যাগ স্বীকার করেছেন বাবা। নিজের উপার্জনের সিংহভাগই দিয়ে দিতেন ইমনের ক্রিকেটে। ছেলেকে ক্রিকেটার বানাতে খেয়ে না খেয়ে বছরের পর বছর পার করেছে পুরো পরিবার। 3 বেলা খাবার ছিল, 1 বেলা খাইতাম, 1 বেলা না খাইয়ে থাকতাম। 3 মাস 4 মাস পর পর জুতা লাগে, এটা জুতা দাম 20-22 হাজার টাকা, দিতে অনেক কষ্ট হইতো, আমার খুবই কষ্ট হইতো। 4-5 জনের কাছে ধার আনতাম, তখন খাম করে করে এটা দিতাম। আবু বকর নিজে ক্রিকেট না বুঝলেও ছেলেকে রঙিন পর্দায় দেখার স্বাদ মেটাতে কিনেছেন ছোট্ট একটা টেলিভিশন। চোখ দিয়ে দেখি সে কিভাবে দৌড়তাছে, সে কিভাবে কি করতেছে, এটি দেখি। ইমনকে দেখার জন্যই হ্যাঁ, আমার ছেলেরে দেখার জন্য আমি টিভি এটা ছোট মুটো লইছি। টিভিতে ইমনকে কেমন দেখে? অনেক সুন্দর লাগে, খুব ভালোই লাগে আমার ছেলে। 10 জনের সাথে দৌড়তাছে, এটাই আমার মনের আনন্দ।
দুই ঘরে পরিবারের ৮ সদস্যের বাস। জিজ্ঞেস করতেই যেন আবেগতাড়িত হয়ে পড়েন বাবা। পরিবার নিয়ে নিশ্চিন্তে থাকতে তাই একটি বাড়ির আবদার করেছেন এখন টিভির ক্যামেরায়। ফ্যামিলি নিয়ে একটা চিন্তিত আছে, কারণ জায়গা নাই। এই যে জায়গা দেখা এটা শহর জায়গা, মাত্র ৩০০ জায়গার উপরে আমরা এই ফ্যামিলিটা আছি। আমরা চলাফেরা অনেক কষ্ট, থাকার অনেক কষ্ট। হয়তো সবার চাওয়া কেউ পূর্ণ নাও হতে পারে, তবে আমি বেশিভাবে আবদার করব যে যদি আমার ঘরটা একটু মেরামত করে দেন বা বানাইয়া দেন, এটাই চাওয়া আমার সরকারের কাছে। এদিকে ছেলের হাত ধরে এশিয়া কাপ জয়ের স্মৃতিচারণ করেছেন মা শাহনাজ বেগম। হাসি কান্নার মিশ্রিত সে দিনের কথা এখনো ভেসে ওঠে গর্বিত মায়ের চোখে। কষ্ট লাগছে যে এরকম ছেলেরে দেখমো করি আর ইয়েও কর্ম করি আর কি, একটা ভিতরে একটা ইয়ে হইতো। আবার যে দেখতাম ছেলে ভালোই খেলার, আবার মনের ভিতরে একটা আনন্দ আসতো, কান্নাও আসতো, আবার হাসিও আসতো। বাবার উপার্জিত কষ্টের টাকায় কেনা রংচটা এই সাইকেলটা দিয়েই ক্রিকেটে যাত্রা শুরু করেছিলেন ইমন। এখন তিনি লাল সবুজের প্রতিনিধিত্বকারী। দেশকে এনে দিয়েছেন মর্যাদার যুব এশিয়া কাপ। ইমনের বাবা মার স্বপ্ন ছেলে এবার জাতীয় দলের হয়ে খেলবেন এবং নিজের উপার্জিত কষ্টের টাকায় বড় করবেন 2 রুমের ছোট্ট এই বাড়িটা। মৌলভীবাজারের করিমপুর গ্রাম থেকে রেদওয়ান শাওন, এখন। শেষ করছি এখন সকাল, তার আগে শিরোনামগুলো আরো একবার। 4 দিনের সফরে পূর্ব তিমুরের প্রেসিডেন্ট রামোস হোর্তা ঢাকায়। দ্বিপাক্ষিক বৈঠকে আসতে পারে ভিসা চুক্তি ও অনারের কনসুলেট খোলার ঘোষণা। কাজ শুরুর 1 যুগ পর 10টি বাস নামছে বিআরটি প্রকল্পে। নির্মাণ অসম্পূর্ণ রেখেই চালু হচ্ছে শিববাড়ি বিমানবন্দর গুলিস্তান রুট। ঢাকা জয়দেবপুর রুটে 4 জোড়া কমিউটার ট্রেন চলাচল শুরু, উদ্বোধন করলেন রেল উপদেষ্টা। এবং বিদ্যুৎ জ্বালানির দ্রুত সরবরাহ আইন বাতিল হলেও বহাল দুর্নীতির প্রকল্প, জড়িতদের বিচার নিশ্চিতের দাবি। স্বার্থ সুরক্ষার ব্যাপারটি খুব শক্তভাবে এই সরকার দায়িত্ব নিয়ে করল। শেষ করছি এখন সকাল। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekon এবং ইউটিউবে এখন টেলিভিশন দেখতে ভিজিট করুন youtube.com/c/ekontv।